নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে অনেকেই ইনভেস্ট করছেন, অনেকে আবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী, কিন্তু এই বিষয় সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে চান। তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে কিন্তু আপনাকে পুরো ব্যাপারটা জেনে নেওয়া দরকার। তো আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এরকম 10টা প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বেসিক ধারণাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে? মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে এই বিষয়টা কিন্তু সবার প্রথমে জানতে হবে যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। দেখুন, আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, তো সেই ইনভেস্ট করার যে টাকাটা, ধরুন আপনি আমি সবাই মিউচুয়াল ফান্ডে যে টাকাটা ইনভেস্ট করছি, সেই টাকাটা কোথায় ইনভেস্ট হয়? সেই টাকাটা বিভিন্ন জায়গাতে মিউচুয়াল ফান্ড কোম্পানি ইনভেস্ট করে, বিভিন্ন সিকিউরিটিজেতে। এবার এই সিকিউরিটিজের বিভিন্ন ধরনের ভাগ আছে। প্রথম যেটা, সেটাকে বলা হয় ইকুইটি। ইকুইটি মানে কি? কোম্পানির শেয়ার। তো আপনার আমার টাকাটা দিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করা হবে, তারপর সেই শেয়ারের দাম যখন বাড়বে সেই হিসেব করে মিউচুয়াল ফান্ড থেকে আপনার প্রফিট আসবে। তেমনি আরেকটা সিকিউরিটিজ আছে, এটাকে বলা হয় ডেট সিকিউরিটিজ। ডেট সিকিউরিটিজ মানে কি? ডেট সিকিউরিটিজ হলো ফিক্সড রিটার্ন সিকিউরিটিজ, মানে এখানে তো আপনার রিস্কটা কম। যেমন ধরুন গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, ট্রেজারি বিল, এরকম বিভিন্ন ধরনের ডেট ইনস্ট্রুমেন্ট আছে যেখান থেকে ফিক্সড রিটার্ন পাওয়া যায়। তো সেই জায়গাতেও ইনভেস্ট করা হয়, অথবা এই দুটোর কম্বিনেশান থাকে, মানে কিছুটা ইকুইটিতেও ইনভেস্ট হলো, কিছুটা ডেটেতেও ইনভেস্ট হলো। তো এইভাবে ইনভেস্ট করলে আপনার সেইখান থেকে লাভ যেটা হয়, সেই লাভের অংশটাই কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানি তার যারা মিউচুয়াল ফান্ডে যারা ইউনিট হোল্ডার আছে তাদেরকে দেয়। এরপর 2 নম্বর যে প্রশ্নটা, যে মিউচুয়াল ফান্ড কত ধরনের হয়, এটা জানাও খুব জরুরি। মিউচুয়াল ফান্ডের যে ভাগ আছে, এটা তো বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে ভাগ করা হয়, কিন্তু আপনাকে যেটা বলবো সেটা সবথেকে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই যে বললাম যে মিউচুয়াল ফান্ডে আপনার আমার টাকাটা বিভিন্ন সিকিউরিটিজেতে ইনভেস্ট হয়, তো কোন ধরনের সিকিউরিটিজেতে ইনভেস্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ডকে প্রাথমিকভাবে 3টে ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম যেটা, সেটা হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড। তো নাম শুনেই বুঝতে পারছেন যে এই মিউচুয়াল ফান্ডে আপনার আমার টাকাটা ইকুইটিতে ইনভেস্ট হবে, এবার সেইখান থেকে যে লাভ হবে সেই হিসেব করে আপনার মিউচুয়াল ফান্ডের লাভ। তো এটা হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড। এবার হলো ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ডে কি হচ্ছে, যে ডেট অ্যাসেটে ইনভেস্ট হবে। আর এই ডেট অ্যাসেট সম্বন্ধে তো আগেই আপনাকে বলেছি, গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, বিভিন্ন বন্ড, ট্রেজারি বিলস, এইসব জায়গাতেই ইনভেস্ট হবে। তো এটাকে বলা হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। এবার এই ডেট আর ইকুইটি এই দুটোকে মিলিয়ে মিশিয়ে যদি একটা মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি ক্রিয়েট করি, সেটাকে বলবো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তো এখানে কিছুটা ডেটেতেও ইনভেস্ট হবে, কিছুটা ইকুইটিতেও ইনভেস্ট হবে। তো মোটামুটি এই 3টে ব্রড ক্যাটাগরি আছে মিউচুয়াল ফান্ডের। 3 নম্বর যে প্রশ্ন, মিউচুয়াল ফান্ড স্কিমেতে কত টাকা দিতে হয়? এই প্রশ্নটা অনেকেই বারবার করেন যে মিউচুয়াল ফান্ডে কত টাকা জমা করতে হবে। দেখুন, জমা করার কোনো লিমিট নেই, মিনিমাম একটা লিমিট থাকে। অনেক ফান্ডের ক্ষেত্রে কি হয়, ধরুন যদি আপনি এসআইপি করেন তাহলে মিনিমাম ধরুন 500 টাকা, কোনো ফান্ডে তো মিনিমাম 100 টাকা দিয়েও শুরু করা যায়। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের তো কোনো লিমিট নেই, আপনি যত খুশি ইনভেস্ট করতে পারেন। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে মিউচুয়াল ফান্ডে আপনি যেমন টাকা জমা করবেন আপনার লাভ কিন্তু সেরকমই হয়। মনে করুন আপনি 100 টাকা ইনভেস্ট করলেন, তাতে আপনার যা লাভ হবে, আপনি যদি বেশি টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার বেশি লাভ হবে। তো আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে যে আপনার রিটার্ন কতটা আপনি বেশি পেতে পারবেন। এরপরে 4 নম্বর যে প্রশ্নটা, সেটা বারবার আসে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে কীরকম রিটার্ন পাবো। দেখুন, মিউচুয়াল ফান্ডের রিটার্ন কতটা পাওয়া যাবে সেটা ডিপেন্ড করছে মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরির উপরেতে। ক্যাটাগরি ভেদেতে মিউচুয়াল ফান্ডের রিটার্নটা বিভিন্ন হয়। আর এই রিটার্নটা যেটার কথা বলছি, এটা কোনোটাই কিন্তু ফিক্সড রিটার্ন না, সবগুলোই টেন্টেটিভ এক্সপেক্টেড রিটার্ন। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ক্যাটাগরি আছে। ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এর যে রিটার্নটা সেটা কম ভোলাটাইল, অর্থাৎ এটা কম রিস্কি হয়। মোটামুটি ডেট মিউচুয়াল ফান্ডে আপনি ধরে রাখতে পারেন 6 থেকে 8% অ্যাভারেজ রিটার্ন পেতে পারবেন। মোটামুটি ফিক্সড ডিপোজিটের মতোই রিটার্ন পাওয়া যায় ডেট মিউচুয়াল ফান্ডে, যেহেতু এখানে রিস্কও কম, তো সেই কারণে জন্য এখানে আপনার রিটার্নও কম। এরপরে আসছে ইকুইটি মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ভেদে রিটার্নটা বিভিন্ন হয়ে থাকে। মোটামুটি আপনি 12 থেকে 16% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে। এরপরে আসছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। হাইব্রিড মিউচুয়াল ফান্ড আগেই বলেছি যে ডেট আর ইকুইটি মিলিয়ে রিটার্নটাও মোটামুটি এই ডেট ইকুইটির মাঝামাঝি পাওয়া যেতে পারে। 10 থেকে 12% আপনি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন হাইব্রিড মিউচুয়াল ফান্ড থেকে। এইবার কোনো বছর ভালো রিটার্ন দিল বা কোনো বছর কোনো ক্যাটাগরি বেশি রিটার্ন বা কম রিটার্ন দিল, সেটা আলাদা কথা। আপনি অ্যাভারেজ মোটামুটি এরকম একটা রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। এরপরে যে প্রশ্নটা আসে যে মিউচুয়াল ফান্ডে আমি কখন ইনভেস্ট করতে পারবো, টাকাই বা কবে তুলতে পারবো। দেখুন, মিউচুয়াল ফান্ডের 2 ধরনের স্কিম হয়, একটাকে বলা হয় ওপেন এন্ড স্কিম আর একটাকে বলা হয় ক্লোজ এন্ড স্কিম। এবার দেখুন, যেগুলো ক্লোজ এন্ড স্কিম আছে সেগুলো কি হয়, যে যখন আপনার মিউচুয়াল ফান্ডটা প্রথমবার ওপেন হচ্ছে সেই সময়তেই আপনাকে ইনভেস্ট করতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য মিউচুয়াল ফান্ডেতে আপনাকে টাকাটা রাখতে হবে। তারপরে তার একটা ম্যাচুরিটি পিরিয়ড থাকবে, সেই ম্যাচুরিটি পিরিয়ডেতে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন। এগুলোকে ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান বা এফএমপিও বলা হয়।
হয়। তো এগুলো তো গেল ক্লোজ এন্ড স্কিম, এগুলো অতটা পপুলার না। যেগুলো মেনলি বেশি পপুলার সেগুলো হলো ওপেন এন্ড স্কিম। ওপেন এন্ড স্কিমেতে কী হয়, এক্ষেত্রে আপনি যখন খুশি ইনভেস্ট করতে পারেন, অর্থাৎ মিউচুয়াল ফান্ডটা অলরেডি চলছে, আপনি টাকা দিয়ে সেই মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতে পারবেন, কেনার পর আপনি আবার ওই মিউচুয়াল ফান্ডের ইউনিটটাকে বিক্রিও করে দিতে পারেন। তবে এক্ষেত্রে একটা রুল থাকে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কি একটা এক্সিট লোড বলে একটা ব্যাপার আছে। আপনি মিউচুয়াল ফান্ড ইউনিট কেনার পরে তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারবেন না। সেক্ষেত্রে কী হবে, আপনি বিক্রি তো করে দিতে পারবেন, কিন্তু আপনাকে একটা পেনাল্টি দিতে হবে, যেটাকে বলা এক্সিট লোড। সেটা কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের যে সেল ভ্যালু তার 1%-এর মতো আসে। তো সেই কারণে যদি আপনি 1 বছরের পরে বিক্রি করেন তাহলে কোনো এক্সিট লোড থাকছে না। আপনি 1 বছরের পর ফ্রি যখন খুশি বিক্রি করে দিন, কোনো রকম পেনাল্টি ছাড়াই। কিন্তু 1 বছরের আগেও বিক্রি করা যাবে, সেক্ষেত্রে আপনার 1% পেনাল্টি দিতে হবে। এবার এই যে 1% পেনাল্টির কথা বললাম, এটাও বিভিন্ন ফান্ড হাউসের ক্ষেত্রে বিভিন্ন রেট হয়। মোটামুটি 1%ই জেনারেল ক্ষেত্রে দেখা যায়। তো 1% আপনাকে এক্সিট লোড দিতে হয়। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এনএভি কি। এই প্রশ্নটাও বারবার আসে যে মিউচুয়াল ফান্ডের এনএভি ব্যাপারটা কি। দেখুন, এনএভিকে যদি খুব সহজ ভাষায় বলি, মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের যে দাম সেটাকে বলা হয় এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু। মনে করুন আজকের দিনে আপনি কোনো একটা মিউচুয়াল ফান্ড স্কিমের একটা ইউনিট কিনতে চান, তো আপনাকে কিনতে গেলে তো আপনার জানতে হবে যে এর দামটা কত। সেই যে দামটা আজকের দিনের এর যে দাম, সেটাকেই বলা হয় এনএভি। প্রতিদিনে এনএভি একবারই ডিক্লেয়ার হয়, দিনের শেষে এনএভিটা ডিক্লেয়ার হয়। এইবার প্রশ্ন হলো এই এনএভিটা কিভাবে ক্যালকুলেশন হবে। দেখুন, মিউচুয়াল ফান্ড তো বিভিন্ন সিকিউরিটিতে ইনভেস্ট করে রেখেছে, তো টোটাল যতগুলো সিকিউরিটিজ আছে সেই সিকিউরিটিসগুলোর যা দাম আছে সেটাকে টোটাল ওই মিউচুয়াল ফান্ড স্কিমে যতগুলো ইউনিট আছে, মানে যতগুলো ইউনিট ইস্যু করা হচ্ছে, সেটা দিয়ে ভাগ করলেই একটা একটা ইউনিটের দাম পেয়ে যাবেন। এবার এই এনএভিটা দিনের শেষেতে একবারই ডিক্লেয়ার হয়। দিনের শেষে টোটাল সিকিউরিটিসগুলোর যা ভ্যালু আছে আজকের দিনেতে, টোটাল যে ইউনিট আছে মিউচুয়াল ফান্ডে, সেটা দিয়ে ভাগ করলেই এনএভিটা পেয়ে যাবেন। এবার এই এনএভিটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হতে পারে, কারণ মিউচুয়াল ফান্ড যেখানে ইনভেস্ট করে রেখেছে যে সিকিউরিটিজেতে বা শেয়ারেতে, সেই শেয়ারের ভ্যালুগুলো তো প্রতিদিনের শেষে চেঞ্জ হচ্ছে। তো সেই কারণের জন্যই আপনার ওই এনএভিটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হলো এক্সপেন্স রেশিও। মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করছেন, আপনার টাকা মিউচুয়াল ফান্ড কোম্পানি ম্যানেজ করছে, তারপর সেই টাকাটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে। তো এইসব কাজগুলো করার জন্য, ফান্ডটাকে পরিচালনা করার জন্য ফান্ডের যারা ম্যানেজার আছে তাদেরকে বেতন দিতে হবে, ডিস্ট্রিবিউশন, চ্যানেল, অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন খরচাখরচি আছে। তো এই খরচা যেগুলো আছে সেইগুলো কোত্থেকে আসবে, কে দেবে? তো আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি তাদের টাকা থেকেই কিন্তু এই খরচাগুলো দেওয়া হয়। তো এটাকেই বলা হয় এক্সপেন্স রেশিও। এটা পার্সেন্টেজে ডিনোট করা হয়। এক্সপেন্স রেশিও 1% মানে হলো আপনার 100 টাকা ম্যানেজ করার জন্য আপনাকে প্রতি বছর 1 টাকা দিতে হবে। এবার যে পরিমাণ টাকা আপনার ম্যানেজ হচ্ছে, মানে আপনি যত টাকা ইনভেস্ট করেছেন তার পার্সেন্টেজ হিসাবেতে ওইটা ক্যালকুলেশন হবে। মোটামুটি দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এর যে এক্সপেন্স রেশিও, এটা ম্যাক্সিমাম 2% পর্যন্ত যেতে পারে। এক্ষেত্রে আরেকটা জিনিস জেনে রাখা দরকার, এই এক্সপেন্স রেশিওটা কিন্তু ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কম হয় আর রেগুলার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বেশি হয়। ডাইরেক্ট আর রেগুলার মিউচুয়াল ফান্ড কি, এরপরে আমি বলছি। এরপরে আরেকটা জিনিস, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এসআইপি। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কথা উঠলেই অনেকে এটা বলে থাকে যে আমি এসআইপি করছি। এসআইপি মানে কি? এসআইপির পুরো নাম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এবার মিউচুয়াল ফান্ডে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা তো আপনি এককালীনও ইনভেস্ট করতে পারেন, অথবা প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন। এবার এসআইপি মানে হচ্ছে কি, যে প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনেতে আপনার টাকাটা আপনি ইনভেস্ট করবেন। এইবার প্রশ্ন হলো যে এসআইপি এত পপুলার কেন, বা এসআইপির মাধ্যমে কেন ইনভেস্ট করা হয়? দেখুন, মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্ট করছেন, বিশেষ করে ইকুইটি মিউচুয়াল ফান্ডে, তো তার প্রাইস তো সবসময় ফ্ল্যাকচুয়েট করে। তো আমরা তো জানি না যে আজকের দিনে যখন আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, আজকের দিনে এর যে প্রাইসটা সেটাই সব থেকে কম কিংবা সেটাই সব থেকে বেশি। এমন হতেই পারে যে আপনি যেই মাসেতে ইনভেস্ট করলেন সেই মাসেতে ওই মিউচুয়াল ফান্ড যেসব সিকিউরিটিসগুলোতে ইনভেস্ট করে রেখেছে বা যে শেয়ারেতে ইনভেস্ট করে রেখেছে তার দাম সব থেকে বেশি আছে। তো আপনি 50,000 টাকা ইনভেস্ট করে দিলেন। এবার দেখা গেল যে 1 মাস পরে যে কোম্পানির শেয়ারগুলোতে ইনভেস্ট করা হয়েছিল তাদের প্রাইসটা অনেকটাই কমে গেছে। তো সেই কারণের জন্য কী হবে, আপনার মিউচুয়াল ফান্ডের যে ভ্যালুটা সেটা তো কমে যাবে, কারণ আলটিমেটলি ওই সিকিউরিটিজেতেই তো ইনভেস্ট আছে। তো তাহলে কি হলো, যে আপনি টাকাটা ইনভেস্ট করলেন এবং 1 মাস পরে দেখা গেল তার ভ্যালু আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা কমে গেছে। তো আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণের জন্য কী করা হয়, যে আপনি যদি প্রতি মাসে অল্প অল্প ইনভেস্ট করেন, কী হবে, যখন দাম বেশি হচ্ছে সেই সময়তেও কেনা হবে, যখন দাম কম হবে সেই সময়তেও কেনা হবে। তাহলে কী হবে, আপনার কেনার যে প্রাইসটা সেটা অ্যাভারেজ আউট হয়ে যাবে।
সেই কারণের জন্য এসআইপি এত পপুলার। তাছাড়া অনেকেই ধরুন মধ্যবিত্ত যারা ইনভেস্ট করছেন, সবার কি এমন টাকা আছে যে এক মাসে তো সব ইনভেস্ট করে দেবো? এত বেশি টাকা তো থাকে না, মাসের মাইনের থেকে বা প্রতি মাসে যে রোজগার হচ্ছে সেখান থেকে অল্প অল্প করে জমানো হয়। সেই কারণের জন্যই এসআইপিটা খুব পপুলার। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটার কথা আমি আগেই বলেছিলাম এক্সপেন্স রেশিও বোঝানোর সময়, একটাকে বলা হয় ডাইরেক্ট স্কিম আর একটা হচ্ছে রেগুলার স্কিম। ডাইরেক্ট স্কিম আর রেগুলার স্কিম এই দুটোর মধ্যে তফাৎটা কি? দেখুন, একই মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট স্কিমও হয় আবার রেগুলার স্কিমও হয়। ডাইরেক্ট স্কিমেতে কি হয়, ডাইরেক্ট আপনি কোনো রকম ইন্টারমিডিয়েটরি বা থার্ড পার্টি ছাড়াই ওই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারবেন। আর রেগুলার স্কিমের ক্ষেত্রে কি হবে, আপনি একটা থার্ড পার্টির সাহায্যেতে আপনি ওই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছেন। এবার এই থার্ড পার্টিটা কারা? থার্ড পার্টি হলো বিভিন্ন ধরনের ব্যাংক। ব্যাংক দেখবেন আপনার ওই মিউচুয়াল ফান্ড হাউসের ডিস্ট্রিবিউটর, মানে ওই মিউচুয়াল ফান্ড হাউসের হয়ে ব্যাংক আপনাকে ওই স্কিমটা বিক্রি করছে। তো ব্যাংক হতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, বিভিন্ন ধরনের ক্যাপিটাল কোম্পানি হতে পারে, তারা কিন্তু এই মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো বিক্রি করে। তাদের থ্রু দিয়ে যখন আপনি ওই মিউচুয়াল ফান্ডটা কিনবেন তখন আপনার বলা হবে সেটাকে রেগুলার। আর যদি আপনি ওটা ডাইরেক্ট কেনেন, ডাইরেক্ট কীভাবে কিনবেন? ডাইরেক্ট যে মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে তার ওয়েবসাইটেতে গিয়ে আপনি ডাইরেক্ট এসআইপি বা মিউচুয়াল ফান্ড কিনতে পারেন, অথবা বিভিন্ন ধরনের অ্যাপ আছে, যেমন ধরুন গ্রো অ্যাপ, ইটি মানি অ্যাপ, এসব অ্যাপের নাম তো শুনেই থাকবেন। তো এদের থ্রু দিয়েও, এই অ্যাপের থ্রু দিয়ে আপনি ডাইরেক্ট ওই মিউচুয়াল ফান্ডের স্কিমেতে কিনতে পারবেন। এবার ডাইরেক্ট স্কিমেতে কিন্তু আপনার খরচাটা কম হয়, এখানে এক্সপেন্স রেশিওটা কম হয়। কারণটা কি? কারণ রেগুলার স্কিমের ক্ষেত্রে যারা ডিস্ট্রিবিউটার আছে তারা তো ওই মিউচুয়াল ফান্ড কোম্পানির কিছু কমিশন নেবে না, ওদের হয়ে কাজ করছে, বিক্রি করে দিচ্ছে, প্রমোট করছে। তো সেই কারণের জন্য এক্সপেন্স রেশিওটা বেশি হয়। জাস্ট আপনাকে আমি শো করছি, ধরুন এই যে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, এই ফান্ডের ক্ষেত্রে দেখুন আপনি ওই রেগুলার যে অপশনটা আছে ওর বাঁদিকে যে রেডিও বাটনটা আছে দেখুন নীল কালিতে এটা ক্লিক করা আছে। তো এই কারণের জন্য এর এক্সপেন্স রেশিওটা এবার দেখুন 1.67%। এইবার ওই একই প্ল্যান নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ প্ল্যান, কিন্তু এখানে আমি ডাইরেক্ট অপশনটা ক্লিক করলাম। দেখুন ডান দিকেতে ডাইরেক্টের পাশে যে রেডিও বাটনটা আছে ব্লু দিয়ে, ওটাতে ক্লিক করা আছে। এবারে ওখানে দেখুন এক্সপেন্স রেশিওটা কত, 0.82%। আপনি দেখতেই পাচ্ছেন যে এক্ষেত্রে প্রায় 0.8%-এর মতন কম এক্সপেন্স রেশিও। তো যত কম এক্সপেন্স রেশিও হবে তত আপনার খরচাটা কম হবে, আপনার টাকা বেশি বেশি ইনভেস্ট হবে। তখন দেখা যাবে যে ম্যাচুরিটি ভ্যালু, মানে অর্থাৎ যখন ফাইনাল ভ্যালু আসবে সেই সময় আপনার ডাইরেক্ট প্ল্যানে আপনার বেশি লাভ হবে। আরও একটা জিনিস জেনে রাখা দরকার মিউচুয়াল ফান্ডে, সেটা হলো গ্রোথ অপশন ভার্সেস ডিভিডেন্ড অপশন। দেখুন আপনাকে আমি দুটো লিখেছি, নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড গ্রোথ, তার নিচে লেখা আছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড IDCW। এই যে IDCW এর ফুল ফর্ম হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রল। এটাকেই ডিভিডেন্ড অপশন বলা হয়। আসলে কি হয় যে মিউচুয়াল ফান্ডে যে ডিভিডেন্ড স্কিমটা আছে, এখানে কি হচ্ছে যে প্রতি বছরেতে মিউচুয়াল ফান্ডে আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে, তারপরে মিউচুয়াল ফান্ড যে কোম্পানির শেয়ার থেকে ইনভেস্ট করছে সেই শেয়ার থেকে ডিভিডেন্ড পাচ্ছে। তো সেই জন্য কি হচ্ছে, মিউচুয়াল ফান্ড কোম্পানির লাভ হচ্ছে। এবার সেই লাভের টাকাটা আইদার তো আপনাকে প্রতি বছর বছর দিয়ে দেবে যারা মিউচুয়াল ফান্ডের ইউনিট হোল্ডার আছে, অথবা রেখে দেবে, সে টাকাটা আরও ইনভেস্ট করবে, ক্যাপিটাল গেইন হতে থাকবে। তো কোন ধরনের অপশন আপনি নেবেন, ডিভিডেন্ড অপশন নেবেন না গ্রোথ অপশন নেবেন? যদি ডিভিডেন্ড অপশন নেন তাহলে প্রতি বছর বছর যা লাভ হচ্ছে ডিভিডেন্ড মিউচুয়াল ফান্ডে যারা ইউনিট হোল্ডার আছে তাদেরকে দিয়ে দেবে। আর গ্রোথ অপশনে হবে কি, যে ওটা রেখে দেওয়া হবে, কাউকে বিক্রি করে দেওয়া হবে না, বরং বাড়তে থাকবে আস্তে আস্তে, আরও বেশি বেশি শেয়ারেতে ইনভেস্ট করা হবে, লাভের টাকা আবার শেয়ারেতে ইনভেস্ট হবে। এইবার প্রশ্ন হলো যে আপনি কোন ধরনের অপশন নেবেন, গ্রোথ অপশন নেবেন নাকি ডিভিডেন্ড অপশন নেবেন? আপনি যদি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করেন, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য করেন, বড় ওয়েলথ ক্রিয়েশনের জন্য করেন, তাহলে তো আপনার গ্রোথ অপশনটাই ভালো। কারণ আপনি ডিভিডেন্ড নিয়ে কি করবেন, আপনাকে তো টাকাটা আবার ইনভেস্টই করতে হবে, তার থেকে তাহলে ডিভিডেন্ড নিয়ে লাভ নেই। উল্টে ডিভিডেন্ড দিলে তখন এটা আপনার ইনকামেতে যোগ হবে, সেই হিসাবে আপনাকে ট্যাক্সও দিতে হবে। তাহলে আপনার বয়স যদি কম হয় এবং আপনি যদি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য গ্রোথ অপশনটাই বেস্ট। কিন্তু ধরুন যিনি রিটায়ার্ড পারসন, অলরেডি আপনার একটা বড় লামসাম অ্যামাউন্ট আছে, আপনি চান যে এই টাকাটা জমা করে প্রতি মাসে মাসে সেখান থেকে ডিভিডেন্ড হিসাবে কিছু টাকা ফেরত পেতে, বা বছরে কিছু টাকা পেতে, যে টাকা দিয়ে আপনি আপনার খরচাটা চালাতে পারবেন, তো তাদের জন্য ডিভিডেন্ড অপশনটা ভালো। তো এটা দেখে নিতে হবে। তো এই যে পয়েন্টগুলো বললাম, এটা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে মোটামুটি কতগুলো মেন জিনিস, যেগুলো না জানলেই নয়। কিন্তু এছাড়াও মিউচুয়াল ফান্ড সম্বন্ধে অনেক জানার আছে, এবং আপনার মনেও আশা করি অনেক কোশ্চেন আছে। তো আপনি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কিছু যদি জানতে চান, কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, অথবা ভিডিও বানিয়ে আপনার সেই প্রশ্নের উত্তর দেবার।